পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। গল্প শুনতে কে না ভালোবাসে বলুন তো? আর গল্প যদি ভিন্ন ভিন্ন স্বাদের হয় তাহলে আমাদের মনেও তা ভিন্ন ভিন্ন আমেজ সৃষ্টি করে। এই রকমই দুটো ভিন্ন স্বাদের গল্প নিয়ে আজকে গল্পকথার মেঘরোদ্দুরে আমাদের সঙ্গে আছেন প্রসেনজিৎ ঘোষ ও তপজা মিত্র। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা প্রসেনজিৎ ঘোষের কণ্ঠে শাশ্বতী দত্তের লেখা দাদুর কীর্তি গল্পটি। আবহ শুভ্র সেনগুপ্ত, গল্প পাঠে প্রসেনজিৎ ঘোষ। এলাকার অন্যতম ধনী আইনজীবী প্রভাত কুমার মিত্রের পাড়ায় খুব নামডাক। বাড়িতে তার লক্ষ্মী সরস্বতী দুই বোনেরই আশ্চর্য সহাবস্থান। হাইকোর্টে প্রভাতবাবুর সওয়াল জবাবের দিন বিপক্ষের দুঁদে উকিলেরও হৃদকম্প হয়। হেন নামজাদা উকিল, যার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 মাস লাগে, সেই মানুষ কিন্তু পাড়ার চেনা অচেনা গরিব মানুষদের কোনো জটিল মামলা থাকলে 1 পয়সাও নেন না। তাছাড়া পাড়ার পুজো বা অন্যান্য কোনো প্রয়োজনেও তার দরাজ হাতের ছোঁয়া থাকে। প্রভাতবাবুর একটি পুত্র, সেও বাপের মতোই কৃতী, কলকাতার নামী কলেজের নামী অধ্যাপক। সময়কালে প্রভাতবাবু ঘরে সুশীলা পুত্রবধূ এনেছেন, আর বছরখানেক পরে ঘরে এসেছে ফুটফুটে নাতি। সারা জীবন প্রভাতবাবু ওকালতি করে বিস্তর অর্থ আর সুনাম দুই উপার্জন করেছেন। এবার তাই ঠিক করলেন অবসর নিয়ে গৃহিণীকে সঙ্গে করে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর নাতির সান্নিধ্য উপভোগ করবেন মহা আনন্দে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ঈশ্বর তো সংসারে একজনকেই অবিমিশ্র সুখ দেন না, তাই বোধহয় অমন সুখের সংসারটিতে তার সেন দৃষ্টি পড়ল। সেমিনার অ্যাটেন্ড করে দিল্লি থেকে ফেরার সময় প্লেন ক্র্যাশে ছেলেটি অকালে সংসার থেকে বিদায় নিল। সেই শোকে গৃহিণীও শয্যা নিলেন। পুত্রবধূ সমিতা শোক করার সময় পেল না। মানসিক বিপর্যস্ত শাশুড়ি আর ছোট ছেলেটিকে সামলাতে গিয়ে সে নিজের কথা ভুলে গেল। বাজ পড়া বটগাছের মতো খাড়া রইলেন প্রভাত। না, অবসর নেওয়া আর হলো না। কালো কোটটা আবার চাপল তার গায়ে। তিনি আর পুত্রবধূ সমিতা দুই মিলে অচল সংসারের চাকা আবার সচল করলেন। নাতি হয়ে উঠল প্রৌঢ়ের নয়নমণি। তার লেখাপড়া থেকে খেলাধুলা সবেতেই প্রভাতের সজাগ দৃষ্টি। নাতি সাম্য তার অন্ধের যষ্টি হলেও শাসনের কোনো কমতি ছিল না। একটু বড় হতেই তাকে তিনি বুঝিয়েছিলেন, দাদুভাই, তোমাকে আমি সব দেব দাদুভাই, বুঝলে, কিন্তু বায়না করা চলবে না। বায়না করলেই আর কিচ্ছু পাবে না, এটা বলে দিলাম, বুঝলে। নাতিকে নিয়ে প্রতি রবিবার বাজারে যান, আর সঙ্গে থাকে থলে হাতে গৃহসহায়ক ভক্তি। নাতিকে বলা আছে পুরো বাজার শেষ হলে তবে একটা বড় চকলেট বা খেলনা দেবেন। সাম্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করে কখন দাদুর বাজার শেষ হবে। গতকাল ক্লাস টেস্টে অঙ্কে 50-50 পেয়েছে সাম্য।
দাদু আজ বলেছেন লাল ভিন্টেজ খেলনা গাড়িটা কিনে দেবেন। গত রবিবার জুলজুল করে নাতিবাবু যে শোকেসে সাজানো গাড়িটা দেখছিল সেটা প্রভাতবাবু লক্ষ্য করেছেন। সাম্য তাই অন্য দিনের চেয়ে আজ একটু বেশি অধীর। প্রভাতবাবুর বাজার করা দেখবার মতো। সপ্তাহে একদিন আসেন, চিংড়ি, ভেটকি, রুই, মুরগি, মাটন একে একে সব ঠাঁই পায় তার থলিতে। সবজির বাজারও করতে হয় পুত্রবধূর ফরমাইশ অনুযায়ী, ফলে সময় তো লাগবেই। তার উপর তিনি খুবই পরিচিত মজলিসি মানুষ। চেনা মানুষের সাথে দেখা হলে গল্প চলে দীর্ঘক্ষণ। সেদিন পুরো বাজার শেষে খেলনার দোকানে ঢুকে দেখা হয়ে গেল এক মক্কেলের সাথে। ব্যাস, আর যায় কোথায়, দুজনে মেতে উঠলেন আইনের কচকচিতে। এদিকে ছোট সাম্যকে ধৈর্য রাখতে পারে। দাদুর হাত ধরে টানতে লাগলো আর বলল, ও দাদু, দাদু দাও না, গাড়িটা কখন কিনে দেবে, দাও না, দাও না, গাড়িটা কিনে দাও না, ও দাদু দাও না, গাড়িটা দাও না। মক্কেল লজ্জিত হলো। ওহো, তোমার খেলনা কেনায় ব্যাঘাত ঘটালাম দেখছি। প্রভাতবাবু কিন্তু তাকে থামিয়ে দিলেন। নাতির দিকে চেয়ে বললেন, তোমাকে যে বলেছিলাম চাইবে না তুমি, আমি নিজে দেব, আজ তো তুমি খেলনা পাবে না দাদু। মক্কেলের অন্যয়, নাতির কান্না কিছুই তাকে টলাতে পারেনি সেদিন। সেদিনের সেই ছোট্ট সাম্য আজ 25 বছরের টকবকে তরুণ ডাক্তার। একটা জিনিস স্পষ্ট বুঝেছে সে, যে দাদুর কাছে কিছু চাইলে না, মিলবে না কিচ্ছু। না চাইলে তিনি কল্পতরু। এখন ভাবলে যদিও হাসি পায়, সেদিন কিন্তু ছোট্ট সাম্যর বুকটা দাদুর বিরুদ্ধে অভিমানে ভরে গিয়েছিল। হ্যাঁ, গাড়ি অবশ্য সে পেয়েছিল, কিন্তু সেটা পরের রবিবার। 20 বছরে প্রভাতবাবু বৃদ্ধ হয়েছেন, কিন্তু সংসারের উপর দাপট এক তিলও কমেনি। নাতি মানুষ হয়েছে, এবার তাকে বিয়ে দিয়ে সংসারী করে তবে তার আরব্ধ কাজ শেষ হবে। সমিতার সাথে গোপন পরামর্শ চলে তার। পুত্রের মৃত্যুর পর থেকে গৃহিণী ঠাকুর ঘরেই তার জগৎ সীমাবদ্ধ করে নিয়েছেন। সাংসারিক কোনো কিছুতেই আর থাকেন না তিনি। সেদিন হাসপাতাল থেকে বেরোতে রাত 9টা হয়ে গেছে। তারপর সন্ধ্যে থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে, তাই রাস্তায় লোকজনও কম। টানা 2 দিন 2 শিফটে ডিউটি করে মাথাটা টিপটিপ করছে সাম্যর। বাড়ির ড্রাইভার শিবশরণের জ্বর, তাই ট্যাক্সি নিয়ে ফিরতে হবে ওকে। অনেক চেষ্টা করেও ফোনে ওলা কি উবের বুক করতে পারেনি। ফাঁকা ট্যাক্সির খোঁজে এদিক ওদিক তাকাতেই চোখ যায় রাস্তার উল্টো দিকে। একটা মেয়েকে ঘিরে 2 বাইকে 4টে ছেলে। প্রথমে সে ভাবলো মেয়েটি বুঝি ওদের চেনা। তারপরেই দেখে ওদের মধ্যে একজন মেয়েটির ওড়না ধরে টানতেই মেয়েটির সপাটে থাপ্পড় কষায় আরেকজনের গালে। আর তখনই বাকি 2জন বাইক থেকে নেমে ঘিরে ধরে মেয়েটিকে। দ্রুত রাস্তা পার হয় সাম্য, ওদের কাছে গিয়ে দাঁড়ায়। ওকে দেখে একজন কর্কশ গলায় বলে ওঠে, কে বলছলা, ফট ফট তুই। জবাবে থুতনিতে এসে পড়ে সাম্যর খুশি। সে ছিটকে পড়তেই বাকিরা আক্রমণ করে তাকে। একজনের হাতে ধারালো একটা ছুরি ঝলসাচ্ছে। ভয় মেয়েটা চিৎকার করে ওঠে। সাম্য ছেলেটির কবজি চেপে ধরে একটা মোচড় দিতেই মুঠো আলগা হয়ে পড়ে যায় ছুরিটা। আশেপাশে লোকজন জড়ো হতে দেখে বাইক নিয়ে চম্পট দেয় ছেলেগুলো। মেয়েটা এখন ঠিক স্বাভাবিক হতে পারেনি। সাম্য তাই একটা ট্যাক্সি নিয়ে ওকে বাড়ি পৌঁছতে যায়। যেতে যেতেই টুকটাক কথা হয়। টালিগঞ্জে সুজাতাদের বাড়ি, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়েও। ওর এক বান্ধবী এখন এই হাসপাতালে হাউস স্টাফ, তার সাথে দেখা করতে এসেছিল। সুজাতার বন্ধু পরদিন সাম্যর সাথে দেখা করে অনেক ধন্যবাদ দিল। কি ভেবে সাম্য সুজাতার ফোন নম্বরটা চেয়ে নেয় ওর কাছে। খোঁজ খবর নিতে প্রথম ফোনটা সাম্যই করেছিল। মেয়েটা আগের দিন খুব ট্রমায় ছিল তো, কয়েক মাসের মধ্যেই আলাপ আর ফোনে সীমাবদ্ধ রইল না। মাঝে মাঝে সাম্যর লাল মারুতিটা মেডিকেল কলেজ থেকে যাদবপুরের রাস্তা ধরত। কেটে গেল বেশ কয়েকটা মাস। বলি বলি করে মাকে ব্যাপারটা বলা হয়নি সাম্যর। সেদিন বাড়ি ফিরে দেখে মা বেশ খুশির মেজাজে আছে। রাতে দাদু খাবার টেবিলে বোমাটা ফাটালেন। তিনি তার এক বন্ধুর নাতনির সাথে সাম্যর বিয়ে ঠিক করেছেন। সাম্যকে নিয়ে মেয়ে দেখতে যাবেন পরের রবিবার। যদিও মেয়ে অপছন্দ করার মতো নয়, তবুও তার মতামত জরুরি। সাম্যের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতে মায়ের ঘরে গিয়ে সুজাতার কথা সব খুলে বলে সে। মায়ের কপালে চিন্তার ভাঁজ। তুই আমাকে আগে বলিসনি কেন?
দাদু তো এদের কথা দিয়ে ফেলেছেন মোটামুটি। তুই আমাকে আগে বললেও না হয় বুদ্ধি করে কিছু একটা করতাম। এখন যদি গিয়ে বলি বাবু অন্য একটা মেয়েকে বিয়ে করবে, আপনার বন্ধুর নাতিকে নয়, উনি তো বেঁকে বসবেন। অভিমানে হয়তো সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেবেন। এত বড় আঘাতটা ওনাকে দিই কি করে বলতো? প্রভাত বৌমার খোঁজে এদিকেই আসছিলেন। মা ছেলের আলোচনা সবটাই কণ্ডগোচর হলো। চুপি চুপি ফিরে এলেন নিজের ঘরে। হ্যাঁ, কাজ আরো বাড়ল তার। পরের 7 দিন বাড়িতে থমথমায় পরিবেশ। শাম্মুর মুখ শুকনো, খেতে বসে খাবার নাড়াচাড়া করে উঠে যায়। ঠাকুমা উদ্বেগে অস্থির। এটুকু খেলে শরীর কি থাকে বাবা? সুমিতা সব বুঝেও নিরুপায়। শ্বশুরের জেদ তিনি জানেন। পুত্রহারা মানুষটা যে ভেতরে ভেতরে গুড়িয়ে গেছেন 20 বছর আগেই, নতুন করে আর তাকে আঘাত দিতে মন সায় দেয় না। শাম্মু সুজাতাকে সব খুলে বলে। লুকিয়ে রেজিস্ট্রি করে বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে, কিন্তু ও মেয়েও কম জেদি নয়। পরিষ্কার জানিয়ে দিল, এভাবে লুকিয়ে ছুটিয়ে বিয়েতে আমি রাজি নই। দাদুকে রাজি করাতে পারলে তবেই আমাদের বিয়ে হবে, নইলে নয়। রবিবার সকাল থেকে প্রভাত ব্যস্ত। বিকেলে পাত্রী দেখতে যাবেন, শাম্মুকে বলে রেখেছেন আগে থেকেই। প্রভাত গৃহিণীকেও আজ বিকেলেই ঠাকুর ঘরের পাঠ সেরে নিতে হয়েছে। বিকেল 4টে নাগাদ সকলে গাড়িতে এসে বসেন। শাম্মু এলো সবার শেষে, মুখে বিষণ্ণতা। দাদু হেসে বলেন, দাদু ভাইকে দেখে সেই প্রথম দিন স্কুলে ভর্তি করানো দিনটা মনে পড়ছে। কি কান্নাই না কাঁদছিলে তুমি, হ্যাঁ? তা আজও কি কান্না পাচ্ছে নাকি? নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন। সল্টলেক থেকে গাড়ির মুখ টালিগঞ্জের দিকে ঘুরতেই প্রভাতগিনী বলে ওঠেন, তোমার বন্ধুর বাড়ি তো বালিগঞ্জে, শিবশরণ ভুল দিকে যাচ্ছে যে। শিবশরণ ঠিক দিকেই যাচ্ছে, গম্ভীর গলায় জবাব আসে। গাড়িটা একটা টালিগঞ্জের একটা বিশেষ পাড়াতে ঢুকতেই শাম্মু চঞ্চল হয়ে ওঠে। দাদুর বন্ধুর বাড়ি এ পাড়ার কোথায়? গাড়ি একটা বাড়ির সামনে দাঁড়াতেই সুজাতার বাবা বেরিয়ে আসেন। শাম্মু হতভম্ব। দাদু নিজে এসে গাড়ির দরজা খুলে দেন। কি হলো, এসো দাদু ভাই, নামো। তারপর কানের কাছে মুখ নামিয়ে আনেন আর বলেন, তুমি তো মুখ ফুটে প্রিয় মানুষটাকে চাওনি, সংযম দেখিয়েছ। তাই আমি নিজেই সুজাতা দিদি ভাইকে উপহার হিসেবে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু তোমার বন্ধুকে যে কথা দিয়েছিলে? বিস্ময় প্রভাত গৃহিণীর গলায়। কথায় কথায় আমার বন্ধুকে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণটা জানাই, তবে কটা শূন্য কমিয়ে, তাতেই ও নিজে থেকেই পিছিয়ে যায়। একেই বলে উকিলি প্যাঁচ, বুঝলে না? হাসতে হাসতে সুজাতাদের বাড়ির দিকে এগোন প্রভাত। শাম্মুর মুখের মেঘ কেটে হাসি ফুটেছে এতক্ষণে। দাদু তলে তলে এইসব কীর্তি করেছেন, আর সুজাতাও সব জানতো, তাই এত নির্বিকার ছিল। ও হঠাৎ বলে ওঠে, দাদু তুমি না? বাবা, লজ্জায় মুখ রাঙা হয়ে গেল। আরে বাবা, আমি হচ্ছি দুধে উকিল, আমার সঙ্গে পারবি কেন দাদু ভাই? চল চল চল, লজ্জা পাসনি, সব গিয়ে দিনক্ষণ পাকা করে আসি। চল চল। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এখন আরেকটি ভিন্ন স্বাদের গল্প শোনাবেন তপজা মিত্র। প্রখ্যাত সাহিত্যিক বনফুলের নিমগাছ গল্পটি আমরা শুনব তাঁর কণ্ঠে। গল্প পাঠে তপজা মিত্র।
কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গিয়েছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও কলকাতা। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। গল্প শুনতে কে না ভালোবাসে বলুন তো? তার গল্প যদি ভিন্ন ভিন্ন স্বাদের হয়, তাহলে আমাদের মনেও তা ভিন্ন ভিন্ন আমেজ সৃষ্টি করে। এই রকমই দুটো ভিন্ন স্বাদের গল্প নিয়ে আজকে গল্পকথার মেঘরোদ্দুরে আমাদের সঙ্গে আছেন প্রসেনজিৎ ঘোষ ও তপজা মিত্র। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা প্রসেনজিৎ ঘোষের কণ্ঠে শাশ্বতী দত্তের লেখা দাদুর কীর্তি গল্পটি। আবহ শুভ্র সেনগুপ্ত, গল্প পাঠে প্রসেনজিৎ ঘোষ। এলাকার অন্যতম ধনী আইনজীবী প্রভাত কুমার মিত্রের পাড়ায় খুব নামডাক। বাড়িতে তার লক্ষ্মী সরস্বতী দুই বোনেরই আশ্চর্য সহাবস্থান। হাইকোর্টে প্রভাতবাবুর সওয়াল জবাবের দিন বিপক্ষের দুঁদে উকিলেরও হৃদকম্প হয়। হেন নামজাদা উকিল, যার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 মাস লাগে, সেই মানুষ কিন্তু পাড়ার চেনা অচেনা গরিব মানুষদের কোনো জটিল মামলা থাকলে 1 পয়সাও নেন না। তাছাড়া পাড়ার পুজো বা অন্যান্য কোনো প্রয়োজনেও তার দরাজ হাতের ছোঁয়া থাকে। প্রভাতবাবুর একটি পুত্র, সেও বাপের মতোই কৃতী, কলকাতার নামী কলেজের নামী অধ্যাপক। সময়কালে প্রভাতবাবু ঘরে সুশীলা পুত্রবধূ এনেছেন, আর বছরখানেক পরে ঘরে এসেছে ফুটফুটে নাতি। সারা জীবন প্রভাতবাবু ওকালতি করে বিস্তর অর্থ আর সুনাম দুই উপার্জন করেছেন। এবার তাই ঠিক করলেন অবসর নিয়ে গৃহিণীকে সঙ্গে করে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর নাতির সান্নিধ্য উপভোগ করবেন মহা আনন্দে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ঈশ্বর তো সংসারে একজনকেই অবিমিশ্র সুখ দেন না, তাই বোধহয় অমন সুখের সংসারটিতে তার সেন দৃষ্টি পড়ল। সেমিনার অ্যাটেন্ড করে দিল্লি থেকে ফেরার সময় প্লেন ক্র্যাশে ছেলেটি অকালে সংসার থেকে বিদায় নিল। সেই শোকে গৃহিণীও শয্যা নিলেন। পুত্রবধূ সমিতা শোক করার সময় পেল না। মানসিক বিপর্যস্ত শাশুড়ি আর ছোট ছেলেটিকে সামলাতে গিয়ে সে নিজের কথা ভুলে গেল। বাজ পড়া বটগাছের মতো খাড়া রইলেন প্রভাত। না, অবসর নেওয়া আর হলো না। কালো কোটটা আবার চাপল তার গায়ে। তিনি আর পুত্রবধূ সমিতা দুই মিলে
অচল সংসারের চাকা আবার সচল করলেন। নাতি হয়ে উঠল প্রৌঢ়ের নয়নমণি। তার লেখাপড়া থেকে খেলাধুলা সবেতেই প্রভাতের সজাগ দৃষ্টি। নাতি সাম্য তার অন্ধের যষ্টি হলেও শাসনের কোনো কমতি ছিল না। একটু বড় হতেই তাকে তিনি বুঝিয়েছিলেন, দাদু ভাই, তোমাকে আমি সব দেব দাদু ভাই, বুঝলে, কিন্তু বায়না করা চলবে না। বায়না করলেই আর কিচ্ছু পাবে না, এটা বলে দিলাম, বুঝলে। নাতিকে নিয়ে প্রতি রবিবার বাজারে যান, আর সঙ্গে থাকে থলে হাতে গৃহসহায়ক ভক্তি। নাতিকে বলা আছে, পুরো বাজার শেষ হলে তবে একটা বড় চকলেট বা খেলনা দেবেন। সাম্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করে কখন দাদুর বাজার শেষ হবে। গতকাল ক্লাস টেস্টে অঙ্কে 50-তে 50 পেয়েছে সাম্য। দাদু আজ বলেছেন লাল ভিনটেজ খেলনা গাড়িটা কিনে দেবেন। গত রবিবার জুলজুল করে নাতিবাবু যে শোকেসে সাজানো গাড়িটা দেখছিল সেটা প্রভাতবাবু লক্ষ্য করেছেন। সাম্য তাই অন্য দিনের চেয়ে আজ একটু বেশি অধীর। প্রভাতবাবুর বাজার করা দেখবার মতো। সপ্তাহে একদিন আসেন, চিংড়ি, ভেটকি, রুই, মুরগি, মাটন একে একে সব ঠাঁই পায় তার থলিতে। সবজির বাজারও করতে হয় পুত্রবধূর ফরমাইশ অনুযায়ী, ফলে সময় তো লাগবেই। তার উপর তিনি খুবই পরিচিত মজলিসি মানুষ। চীনা মানুষের সাথে দেখা হলে গল্প চলে দীর্ঘক্ষণ। সেদিন পুরো বাজার শেষে খেলনার দোকানে ঢুকে দেখা হয়ে গেল এক মক্কেলের সাথে। ব্যাস, আর যায় কোথায়, দুজনে মেতে উঠলেন আইনের কচকচিতে। এদিকে ছোট সাম্যকে ধৈর্য রাখতে পারে। দাদুর হাত ধরে টানতে লাগলো আর বলল, ও দাদু, দাদু দাও না, গাড়িটা কখন কিনে দেবে, দাও না, দাও না, গাড়িটা কিনে দাও না, ও দাদু দাও না, গাড়িটা দাও না। মক্কেল লজ্জিত হলো। ওহো, তোমার খেলনা কেনায় ব্যাঘাত ঘটালাম দেখছি। প্রভাতবাবু কিন্তু তাকে থামিয়ে দিলেন। নাতির দিকে চেয়ে বললেন, তোমাকে যে বলেছিলাম চাইবে না তুমি, আমি নিজে দেব, আজ তো তুমি খেলনা পাবে না দাদু। মক্কেলের অন্যয়, নাতির কান্না কিছুই তাকে টলাতে পারেনি সেদিন। সেদিনের সেই ছোট্ট সাম্য আজ 25 বছরের টকবকে তরুণ ডাক্তার। একটা জিনিস স্পষ্ট বুঝেছে সে, যে দাদুর কাছে কিছু চাইলে না, মিলবে না কিচ্ছু। না চাইলে তিনি কল্পতরু। এখন ভাবলে যদিও হাসি পায়, সেদিন কিন্তু ছোট্ট সাম্যর বুকটা দাদুর বিরুদ্ধে অভিমানে ভরে গিয়েছিল। হ্যাঁ, গাড়ি অবশ্য সে পেয়েছিল, কিন্তু সেটা পরের রবিবার। 20 বছরে প্রভাতবাবু বৃদ্ধ হয়েছেন, কিন্তু সংসারের উপর দাপট এক তিলও কমেনি। নাতি মানুষ হয়েছে, এবার তাকে বিয়ে দিয়ে সংসারী করে তবে তার আরব্ধ কাজ শেষ হবে। সমিতার সাথে গোপন পরামর্শ চলে তার। পুত্রের মৃত্যুর পর থেকে গৃহিণী ঠাকুর ঘরেই তার জগৎ সীমাবদ্ধ করে নিয়েছেন। সাংসারিক কোনো কিছুতেই আর থাকেন না তিনি। সেদিন হাসপাতাল থেকে বেরোতে রাত 9টা হয়ে গেছে। তারপর সন্ধ্যে থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে, তাই রাস্তায় লোকজনও কম। টানা 2 দিন 2 শিফটে ডিউটি করে মাথাটা টিপটিপ করছে সাম্যর। বাড়ির ড্রাইভার শিবশরণের জ্বর, তাই ট্যাক্সি নিয়ে ফিরতে হবে ওকে। অনেক চেষ্টা করেও ফোনে ওলা কি উবের বুক করতে পারেনি। ফাঁকা ট্যাক্সির খোঁজে এদিক ওদিক তাকাতেই চোখ যায় রাস্তার উল্টো দিকে। একটা মেয়েকে ঘিরে 2টো বাইকে 4টে ছেলে। প্রথমে সে ভাবলো মেয়েটি বুঝি ওদের চেনা। তারপরেই দেখে ওদের মধ্যে একজন মেয়েটির ওড়না ধরে টানতেই মেয়েটির সপাটে থাপ্পড় কষায় আরেকজনের গালে। আর তখনই বাকি 2জন বাইক থেকে নেমে ঘিরে ধরে মেয়েটিকে। দ্রুত রাস্তা পার হয় সাম্য, ওদের কাছে গিয়ে দাঁড়ায়। ওকে দেখে একজন কর্কশ গলায় বলে ওঠে, কে বলছলা, ফট ফট তুই। জবাবে থুতনিতে এসে পড়ে সাম্যর খুশি। সে ছিটকে পড়তেই বাকির আক্রমণ করে তাকে। একজনের হাতে ধারালো একটা ছুরি ঝলসাচ্ছে। ভয় মেয়েটা চিৎকার করে ওঠে। সাম্য ছেলেটির কবজি চেপে ধরে একটা মোচড় দিতেই মুঠো আলগা হয়ে পড়ে যায় ছুরিটা। আশেপাশে লোকজন জড়ো হতে দেখে বাইক নিয়ে চম্পট দেয় ছেলেগুলো। মেয়েটা এখন ঠিক স্বাভাবিক হতে পারেনি। সাম্য তাই একটা ট্যাক্সি নিয়ে ওকে বাড়ি পৌঁছতে যায়। যেতে যেতেই টুকটাক কথা হয়। টালিগঞ্জে সুজাতাদের বাড়ি, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়েও। ওর এক বান্ধবী এখন এই হাসপাতালে হাউস স্টাফ, তার সাথে দেখা করতে এসেছিল। সুজাতার বন্ধু পরদিন সাম্যর সাথে দেখা করে অনেক ধন্যবাদ দিল। কি ভেবে সাম্য সুজাতার ফোন নম্বরটা চেয়ে নেয় ওর কাছে। খোঁজ খবর নিতে প্রথম ফোনটা সাম্যই করেছিল। মেয়েটা
আগের দিন খুব ট্রমায় ছিল তো, কয়েক মাসের মধ্যেই আলাপ আর ফোনে সীমাবদ্ধ রইল না। মাঝে মাঝে সাম্যর লাল মারুতিটা মেডিকেল কলেজ থেকে যাদবপুরের রাস্তা ধরত। কেটে গেল বেশ কয়েকটা মাস। বলি বলি করে মাকে ব্যাপারটা বলা হয়নি সাম্যর। সেদিন বাড়ি ফিরে দেখে মা বেশ খুশির মেজাজে আছে। রাতে দাদু খাবার টেবিলে বোমাটা ফাটালেন। তিনি তার এক বন্ধুর নাতনির সাথে সাম্যর বিয়ে ঠিক করেছেন। সাম্যকে নিয়ে মেয়ে দেখতে যাবেন পরের রবিবার। যদিও মেয়ে অপছন্দ করার মতো নয়, তবুও তার মতামত জরুরি। সাম্যের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতে মায়ের ঘরে গিয়ে সুজাতার কথা সব খুলে বলে সে। মায়ের কপালে চিন্তার ভাঁজ। তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু তো এদের কথা দিয়ে ফেলেছেন মোটামুটি। তুই আমাকে আগে বললেও না হয় বুদ্ধি করে কিছু একটা করতাম। এখন যদি গিয়ে বলি বাবু অন্য একটা মেয়েকে বিয়ে করবে, আপনার বন্ধুর নাতিকে নয়, উনি তো বেঁকে বসবেন। অভিমানে হয়তো সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেবেন। এত বড় আঘাতটা ওনাকে দিই কি করে বলতো? প্রভাত বৌমার খোঁজে এদিকেই আসছিলেন। মা ছেলের আলোচনা সবটাই কর্ণগোচর হলো। চুপি চুপি ফিরে এলেন নিজের ঘরে। হ্যাঁ, কাজ আরো বাড়ল তার। পরের 7 দিন বাড়িতে থমথমায় পরিবেশ। সাম্যর মুখ শুকনো, খেতে বসে খাবার নাড়াচাড়া করে উঠে যায়। ঠাকুমা উদ্বেগে অস্থির। এটুকু খেলে শরীর কি থাকে বাবা? সুমিতা সব বুঝেও নিরুপায়। শ্বশুরের জেদ তিনি জানেন। পুত্রহারা মানুষটা যে ভেতরে ভেতরে গুড়িয়ে গেছেন 20 বছর আগেই, নতুন করে আর তাকে আঘাত দিতে মন সায় দেয় না। সাম্য সুজাতাকে সব খুলে বলে। লুকিয়ে রেজিস্ট্রি করে বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে, কিন্তু ও মেয়েও কম জেদি নয়। পরিষ্কার জানিয়ে দিল, এভাবে লুকিয়ে ছুটিয়ে বিয়েতে আমি রাজি নই। দাদুকে রাজি করাতে পারলে তবেই আমাদের বিয়ে হবে, নইলে নয়। রবিবার সকাল থেকে প্রভাত ব্যস্ত। বিকেলে পাত্রী দেখতে যাবেন, সাম্যকে বলে রেখেছেন আগে থেকেই। প্রভাত গৃহিণীকেও আজ বিকেলেই ঠাকুর ঘরের পাঠ সেরে নিতে হয়েছে। বিকেল 4টে নাগাদ সকলেই গাড়িতে এসে বসেন। সাম্য এলো সবার শেষে, মুখে বিষণ্ণতা। দাদু হেসে বলেন, দাদু ভাইকে দেখে সেই প্রথম দিন স্কুলে ভর্তি করানো দিনটা মনে পড়ছে। কি কান্নাই না কাঁদছিলে তুমি, হ্যাঁ? তা আজও কি কান্না পাচ্ছে নাকি? নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন। সল্টলেক থেকে গাড়ির মুখ টালিগঞ্জের দিকে ঘুরতে এই প্রভাতগিনী বলে ওঠেন, তোমার বন্ধুর বাড়ি তো বালিগঞ্জে, শিবশরণ ভুল দিকে যাচ্ছে যে। শিবশরণ ঠিক দিকেই যাচ্ছে, গম্ভীর গলায় জবাব আসে। গাড়িটা একটা টালিগঞ্জের একটা বিশেষ পাড়াতে ঢুকতেই সাম্য চঞ্চল হয়ে ওঠে। দাদুর বন্ধুর বাড়ি এ পাড়ার কোথায়? গাড়ি একটা বাড়ির সামনে দাঁড়াতেই সুজাতার বাবা বেরিয়ে আসেন। সাম্য হতভম্ব। দাদু নিজে এসে গাড়ির দরজা খুলে দেন। কি হলো? এসো দাদু ভাই, নামো। তারপর কানের কাছে মুখ নামিয়ে আনেন আর বলেন, তুমি তো মুখ ফুটে প্রিয় মানুষটাকে চাওনি, সংযম দেখিয়েছ। তাই আমি নিজেই সুজাতা দিদি ভাইকে উপহার হিসেবে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু তোমার বন্ধুকে যে কথা দিয়েছিলে? বিস্ময় প্রভাত গৃহিণীর গলায়। কথায় কথায় আমার বন্ধুকে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণটা জানাই, তবে কটা শূন্য কমিয়ে, তাতেই ও নিজে থেকেই পিছিয়ে যায়। একেই বলে উকিলি প্যাঁচ, বুঝলে না? হাসতে হাসতে সুজাতাদের বাড়ির দিকে এগোন প্রভাত। সাম্যর মুখের মেঘ কেটে হাসি ফুটেছে এতক্ষণে। দাদু তলে তলে এইসব কীর্তি করেছেন, আর সুজাতাও সব জানতো, তাই এত নির্বিকার ছিল। ও হঠাৎ বলে ওঠে, দাদু তুমি না?
বাবা, লজ্জায় মুখ রাঙা হয়ে গেল। আরে বাবা, আমি হচ্ছি দুধে উকিল, আমার সঙ্গে পারবি কেন দাদু ভাই? চল চল চল, লজ্জা পাসনি, সব গিয়ে দিনক্ষণ পাকা করে আসি। চল চল। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এখন আরেকটি ভিন্ন স্বাদের গল্প শোনাবেন তপজা মিত্র। প্রখ্যাত সাহিত্যিক বনফুলের নিমগাছ গল্পটি আমরা শুনব তাঁর কণ্ঠে। গল্প পাঠে তপজা মিত্র। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গিয়েছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। পেখম রেডিও কলকাতা। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।